স্বাগত ডিবিসি সংবাদ, আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি আমরা যাচ্ছি সেখানে। আমরা অবিলম্বে কয়েকটি সংস্কার চাই। আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার চাই, আমরা প্রশাসন এবং পুলিশ বাহিনীর সংস্কার চাই, আমরা বিচার বিভাগের সংস্কার চাই, আমরা অর্থনীতির ন্যূনতম যে সংস্কার দরকার তা চাই, যে নির্বাচন দিয়ে তাদের হাতে ভবিষ্যতে যে সংস্কারগুলো দরকার তা নিশ্চিত করার জন্য। অবাধ নির্বাচন ও সংসদ গঠন হলে দীর্ঘস্থায়ী হবে সংস্কার, এমন মন্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বলেন, বিএনপি তরুণদের হাতেই রাষ্ট্রের দায়িত্ব তুলে দিতে চায়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে এসব কথা জানান তিনি। আমরা শুনলাম মির্জা ফখরুলের বক্তব্য। পরে সংবাদে চলে যাচ্ছি। সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন সহ বেশ কিছু বিষয়ে সুপারিশ দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সঙ্গে বৈঠকে না ভোটের বিধান রাখার পাশাপাশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ না রাখা এবং অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দেওয়া হয়েছে। আর প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনে জোর দেন সংস্কার কমিশনের আরেক সদস্য ডক্টর তোফায়েল আহমেদ। অবাধ, অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন করতে সুপারিশ সহ প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ধারাবাহিক এই সংলাপ আয়োজন করেছে। এখন এত সংস্কার হচ্ছে, এইগুলোকে সংস্কারটা শেষ না করে যদি আমরা স্থানীয় নির্বাচনে যাই তাহলে কিন্তু সংস্কারটা ঝুলে যাবে। সংস্কারটা কেমনে ঝুলে যাবে? কারণ আমাদের কিন্তু একটা কম্প্রিহেন্সিভ লোকাল গভর্নমেন্ট সিস্টেম দেশে নাই। এই সংস্কারের একটা বড় কাজ হবে একটা সিস্টেম ডেভেলপ করে দেওয়া লোকাল গভর্নমেন্টের। কোনো নির্বাচনেই যেন পরোক্ষ না হয়, প্রত্যক্ষ হয়, প্রত্যেকের কনস্টিটিউয়েন্সি থাকে। এবং রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন, তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয় ওনারা বলছেন, কারণ ওখানে দলীয়করণ হতে পারে। তারপরে অর্থের উৎসের স্বচ্ছতা যেন নিশ্চিত হয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপি সম্মেলনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা তার সেই বক্তব্যের কিছু অংশ চলুন দেখে আসি। যে দলের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা, অর্থাৎ দল যে নীতি বা আদর্শে বিশ্বাস করে সেই কাজগুলো ঠিকভাবে হচ্ছে কিনা, এই ধরনের বিষয়গুলো একজন ব্যক্তি যখন নির্বাচিত হয়ে আসে তখন সে তার দায়িত্ববোধ থেকে এই কাজগুলো করে। এবং যারা কাউন্সিলর বা যারা ভোটার বা যারা সাধারণ নেতাকর্মী, যারা দলের সমর্থক, তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এইভাবে এই প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা নেতা নির্বাচন করতে পারি, সেই নেতা দলের স্বার্থ তারা বিবেচনা করবে। এবং শুধু গাজীপুরের শ্রীপুরে একটি পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বেলা 11টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী চায়না প্রজেক্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত 3 শিক্ষার্থী হলেন মোজাম্মেল হোসেন নাইম, মোস্তাকিম রহমান মাহিন ও জোবায়ের আলম সাকিব। ঘটনা তদন্তে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। শনিবার সকালে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় 460 জন শিক্ষার্থী বিআরটিসির 6টি ডাবল ডেকার বাস ও 3টি মাইক্রোবাসে পিকনিকের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পোলাইত গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টে যাওয়ার পথে গ্রামীণ সড়কের উদয়খালী বাজার পৌঁছালে একটি বাস পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এনে মানে স্যার শব্দ হইতাছে, আর ওই যে ছেলেরা জানলা দিয়া লাফ দিয়া নামতাছে, আর ছেলেদের শরীর থেকে আগুন ছিটা পড়তাছে, আরো ধোঁয়া উঠতাছে। গাড়ি ছাদ লাগিয়ে গেছে, লাগিয়ে যাওয়ার পরে মানে যে ধরতেছে সামনে আগুন লাগিয়ে আছে, যে ধরতেছে পড়তেছে। এ সময় বাসটি বিদ্যুতায়িত হলে কয়েকজন শিক্ষার্থী বিদ্যুৎ স্পৃষ্ট হন। পরে তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা বলছেন, যে সড়কে বাস চলাচল করে না সেই সড়কে দ্বিতল বাস নিয়ে যাচ্ছিলেন শিক্ষার্থীরা। এছাড়া বিদ্যুতের তারও অনেকটা ঝুলন্ত অবস্থায় ছিল।
তদন্তে ওটা বেড়ে আসবে, কার কি দায়িত্ব ছিল, কার কি কর্তব্য ছিল, কার কোথায় অবহেলা আছে, এটা তদন্তে পাওয়া যাবে। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি জানায় ওই লাইনটি 11,000 ভোল্টেজের ছিল। একটি বাসকে সাইড দিতে গিয়ে দোতলা বাসটি একটু হেলে পড়ায় বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটে। ডিবিসি নিউজ ডেস্ক। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে আজও চালকদের বিক্ষোভ হয়েছে। সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে 7 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে 30 নভেম্বর সারা দেশে সংহতি সমাবেশের ঘোষণাও দিয়েছেন তারা। তাদের দাবিগুলো হলো রিকশা চলাচলে সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন, হাইকোর্টের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা, নীতিমালা চূড়ান্ত ও আধুনিকায়ন করে ইজি বাইক ও ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন নিশ্চিত করা, এছাড়া লাইসেন্স ও রুট পারমিটের পাশাপাশি চালকদের প্রশিক্ষিত করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা। প্রতিটি সড়ক মহাসড়কে ব্যাটারি চালিত রিকশা, ইজি বাইক সহ স্বল্পগতির ও লোকাল যানবাহনের জন্য আলাদা লেন বা সার্ভিস রোড নির্মাণের দাবিও তাদের। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্কতায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সমাবেশ থেকে আমরা আমাদের কথা, আমাদের অবস্থান জানিয়ে দিতে চাই। কোনোভাবেই এই ব্যাটারি রিকশা বন্ধ করা বা সেই উদ্যোগ নেওয়া কোনোটাই আসলে কার্যকর করার সুযোগ আপনারা পাবেন না। আমাদের এই দাবিগুলা, যে যৌক্তিক দাবিগুলা আমরা করছি, সেই দাবিগুলা আমাদের সরকার দৃষ্টি আকর্ষণ করবে। শুধু হুট করে বন্ধ করে দিলে চলবে না। সুন্দরভাবে কর্ম তৈরি করছি নিজেরা। এখানে আমাদের যে কর্ম বিমুখ করার চেষ্টা করতেছে গভর্নমেন্ট, এটা আমরা মানতে রাজি না। রমজানে নিত্যপণ্যের সরবরাহ দাম হাতের নাগালে রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এজন্য সকলের সহযোগিতা চান তিনি। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউর প্রয়াত সদস্যদের সন্তানদের শিক্ষা ভাতা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। গেল 3 মাসে জ্বালানি খাতের সরকারি ক্রয়ে 370 কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান। শনিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে শিল্প খাতে জ্বালানি সংকট নিয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির আলোচনা সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে শিল্প উদ্যোক্তারা বলেন, জ্বালানি সংকটে দিন দিন রুগ্ন হচ্ছে দেশের শিল্প খাত, অথচ অবৈধ সংযোগের মাধ্যমে চুরি হচ্ছে প্রায় 10% গ্যাস। এসব অবৈধ সংযোগ দেওয়ার সাথে অসাধু ব্যবসায়ীরা এবং খোদ কর্মকর্তারাও জড়িত। এসব সংকট সমাধানে দুর্নীতি বন্ধ এবং ব্যবসা উন্মুক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। অনুষ্ঠানে পেট্রোবাংলার চেয়ারম্যান জানান, গত 2 মাসে প্রায় 5,000 অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। এতে প্রতি মাসে প্রায় 30 কোটি টাকা সাশ্রয় হচ্ছে। আরও জানান, এখন থেকে শিল্প খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরবরাহ করা হবে গ্যাস। রমজানে নিত্যপণ্যের সরবরাহ দাম হাতের নাগালে রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের জন্য সকলের সহযোগিতা চান তিনি। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউর প্রয়াত সদস্যদের সন্তানদের ভাতা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। আজকে আপনারা দেখছেন যে চিনির দাম, পেঁয়াজের দাম, তেলের দামেও কিছুটা এসছে। আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ সামনে রমজানকে কেন্দ্র করে যেন বাজারকে যতটুকু সহনশীল করতে পারি এবং চাহিদা এবং যোগানের যে মানে বিষয়টা, এইটাকে যেন একটা সমানুপাতিকভাবে রাখতে পারি, সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করছি। শুক্র ও শনিবার বিকেল 3:30 মানে ডিবিসি নিউজের পর্দায় জমজমার সংস্কৃতি সংবাদ। দেশ থেকে বিদেশ সপ্তাহ জুড়ে সংস্কৃতি অঙ্গনের সব খবর নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। স্বাগত ডিবিসি সংস্কৃতি সংবাদে। বিনোদন দুনিয়ার এই আয়োজনে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। ভক্তদের সাথে নিয়ে নতুন সিনেমা দরদ উপভোগ করলেন চিত্রনায়ক শাকিব খান। শুক্রবার সন্ধ্যায় মহাখালী স্টার সিনেপ্লেক্সে দর্শকদের সাথে দরদের বিশেষ প্রদর্শনী উপভোগ করেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকারাও। সাইকো থ্রিলার ঘরানার সিনেমা দরদ মুক্তির 1 সপ্তাহে বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে অনন্য মামুন পরিচালিত এই সিনেমা। স্যারেন্ডারি যখন করব তখন ভিলেন হিরো সেজেই করব।
অবশেষে সিনেমার প্রচারণায় অংশ নিলেন চিত্রনায়ক শাকিব খান, জানালেন দরদ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা। আমরা সকলেই খুব শঙ্কিত ছিলাম যে দেশের এই সিচুয়েশনে আসলে সিনেমা দেখার মুডে মানুষ কতটা আছে। আমি দেখলাম পরের দিন সোশ্যাল মিডিয়াতেও যে ফার্স্ট ডেতে 2024-এর হাইয়েস্ট কালেকশন, হাইয়েস্ট ওপেনিং ছিল হচ্ছে দরদের। এটা দেখে কিন্তু মনে হয়েছে যে না, দেশের মানুষ, আমার দেশের সিনেমাকে সত্যি অনেক ভালোবাসে। নির্মাতা অনন্য মামুন জানান, মুক্তির এক সপ্তাহে বিশ্বজুড়ে প্রায় 4 কোটি টাকা আয় করেছে প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ। আমাদের এই দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যদি ঈদ কেন্দ্রিক হয়ে যায় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে না। তো যারাই ভিডিও ক্লিপস এবং পাইরেসির সাথে জড়িত বা যারা দেখছেন, আমরা চাই যে আপনারা আপনাদের জায়গা থেকে প্রোটেক্ট করেন। দরদ দেখার পর মুগ্ধতার কথা জানালেন পূজা চেরি, দিঘি সহ দেশের জনপ্রিয় চিত্রনায়িকারা। দ্যাট ওয়াজ সো গুড অ্যাক্টিং, লোকেশন এন্ড শাকিব ভাইয়ের কথা আলাদা করে কি বলবো, সো গুড এন্ড সুপার। সব মিলিয়ে দরদ তো অনেক ভালো হয়েছে, কিন্তু এই যে এক্সপেরিয়েন্স মেগাস্টারের পাশাপাশি সিনেমা দেখা, এটা আসলে কোনো তুলনা হয় না। দরদ সিনেমাটা আমার কাছে খুবই দরদিয়া লেগেছে, একদম যেটাকে বলে যে আমাদের মনকে স্পর্শ করে যায়। দরদ এমন একটা সিনেমা, আমি যেটা দেখলাম, দরদ দেখে মনের মধ্যে আসলে দরদই আসে। দর্শকদের প্রতিক্রিয়া দেখে শাকিব খানের আশা, বাংলা সিনেমাকে আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠিত করতে বড় ভূমিকা রাখবে দরদ। সেই সাথে বাংলাদেশের সিনেমা একদিন মাথা তুলে দাঁড়াবে বিশ্ব চলচ্চিত্রের অঙ্গনে। বাংলাদেশের মানুষ যেখানেই ছড়িয়ে আছে, আমি আমেরিকার চিত্র দেখেছি, আজ মিডল ইস্টে রিলিজ হয়েছে, পৃথিবীর অনেকগুলো দেশে রিলিজ হয়েছে, সেখানকার নিউজ জেনেছি। আপনার প্রিয়তমা রাজকুমার পর দেখলাম তুফানের পর দেখলাম দরদ। এখন গ্লোবাল মার্কেটে কিন্তু আমরা ডে বাই ডে খুব রিচ করে যাচ্ছি। একজন প্রেমিক কখনো এতগুলো খুন করতে পারে না। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। প্রথমবারের মতো সৌদি আরবের রাজধানী রিয়াদ মাতালেন বাংলা সঙ্গীতাঙ্গনের গুরু জেমস। প্রথমবারের মতো পছন্দের শিল্পীকে পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী দর্শকরা। পরে গণমাধ্যমকে জেমস জানান, গানের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে বাংলার সংস্কৃতি। ধন্যবাদ জানান সৌদি সরকার ও প্রবাসীদের। দেশের অর্থনীতিতে অবদানের জন্য ধন্যবাদ জানান রেমিটেন্স যোদ্ধাদেরও। বেজে উঠল জেমসের গিটার, গেয়ে উঠল লাখো কণ্ঠ। মোর শহরের সাউদিয়া পার্ক তখন যেন উত্তাল ঢেউ তরঙ্গ। গ্লোবাল হারমোনির তৃতীয় দিন এক কথায় বলতে গেলে এক টুকরো বাংলাদেশি হয়ে উঠল। আর জেমস যেন হ্যামিলনের বাঁশিওয়ালা, কোথাও নেই তিল ধারণের জায়গা। বাইরে তখনও অপেক্ষমান হাজার থেকে লাখো বাঙালি। বাংলাদেশকে স্বাগতম এত বড় অনুষ্ঠান করার জন্য, যে আমরা অনেক আনন্দিত এত বড় একটা শিল্পী আনার জন্য, তাই আমরা খুশি। রিয়াদের মাটিতে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম জেমস এখানে আসছে। শুধু আমি না, এখানে প্রতিটা দর্শক খুবই এনজয় করছে। দীর্ঘ প্রবাস জীবনে সৌদির মিডিয়া অব মিনিস্ট্রির এমন উদ্যোগে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। দেখা মিলল বাঁধ ভাঙা সে আবেগের উচ্ছলতারও। আমরা বাংলাদেশ থেকে আসছি, অনেক উপভোগ করতেছি ভাই, অনেক ভালো লাগছে। জেমস ভাইকে কেমন লাগে সেটা আপনি শুধু সবাইকে দেখেন, সবাই পাগল হয়ে গেছে। মানে গুরুই, ওনার কোনো ওনার সামনে আর কিছু বলার উপায় নাই। গ্লোবাল হারমোনির 4 দিনব্যাপী বাংলাদেশ পর্বে মূল আকর্ষণ বলা যায় জেমস আসায় উচ্ছ্বসিত এখানকার প্রবাসীরা। সেই সাথে প্রবাসীরা সৌদি সরকারকেও ধন্যবাদ জানাচ্ছে এবং দুই দেশের সম্পর্ক যেন ভালো হয় সেটিও প্রত্যাশা করছে। রূপের জাদু বড় জাদু গো, মনের মায়া বড় মায়া গো। মঞ্চ মাতিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে এসে সে আবেগ যেন ছুঁয়ে গেল জেমসকেও। সংস্কৃতির এমন বিনিময়ে মঞ্চে ফের আসবার অভিপ্রায়ের কথা জানালেন জেমস। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, রিয়াদ, সৌদি আরব।
এ যেন ঐতিহ্য আর আধুনিক স্থাপত্যকলার নিবিড় মেলবন্ধন। বলা হচ্ছে আজারবাইজানের রাজধানী বাকুর প্রাণকেন্দ্রে হায়দার আলিয়েভ সেন্টারের কথা। প্রতিদিন বহু পর্যটক মুগ্ধ হন এই জাদুঘর আর সম্মেলন কেন্দ্রের সৌন্দর্যে, যার স্থপতি ইরাকি নারী জাহা হাদিদ। আজারবাইজানের বাকু থেকে ফিরে এসে আরও জানাচ্ছেন ইশরাত জাহান উর্মি। বাকু শহরের প্রাণকেন্দ্রে হায়দার আলিয়েভ সেন্টার। ইরাকি অদম্য এক নারী স্থপতি জাহা হাদিদ এর নির্মাতা। পুরুষ শাসিত সমাজের সাথে লড়াই করে ব্রিটিশ ইরাকি এই আর্কিটেক্ট কাজ দিয়ে বরাবরই ঘুম হারাম করেছেন পুরুষ সহযাত্রীদের। 2007 সালে এক প্রতিযোগিতায় প্রথম হয়ে এই অনন্য নিদর্শনের জাদুঘরের কাজ শুরু করেন তিনি। নির্মাণ প্রযুক্তিকে নিয়ে গেছেন উৎকর্ষে। হায়দার আলিয়েভ সম্পর্কে তার মন্তব্য, অভিকর্ষকে তিনি স্রেফ ভুলে যেতে চান, ভাসতে দিতে চান একে। সত্যি তাই হয়েছে। নিও ক্লাসিক্যাল সব স্থাপত্যের মাঝে সাদার ফোয়ারা তৈরি করেছেন জাহা। ইউরোপীয় স্থাপত্য শিল্পের মিশেলে স্বতন্ত্র সিগনেচার তৈরি করতে সেন্টারের বাইরে রেখেছেন প্লাজার মতো ফাঁকা। সেখানে প্রদর্শিত হচ্ছে নানা স্থাপত্য। বেশিরভাগ পর্যটক দর্শনার্থী এই বিশাল অথচ দৃষ্টিনন্দন স্থাপনায় মুগ্ধ। এটা খুব সুন্দর, দেশটিও সুন্দর, এখানকার আবহাওয়াও খুব ভালো, সব মিলিয়ে ভালো লাগছে। ভেতরটা খুব সুন্দর, সারা বিশ্বের স্থাপত্যকলার মধ্যে এটি অনন্য, সবারই এটা দেখা উচিত। শুধু বাইরে নয়, সেন্টারের ভেতরে আধুনিক দৃশ্যকলা সহ বাকুর ঐতিহ্যবাহী ভবনগুলোর রেপ্লিকাও বিস্মিত করছে সবাইকে। এটা সত্যি সুন্দর। যিনি এটা তৈরি করেছেন বোঝাই যায় তিনি খুবই মেধাবী। ভেরি বিউটিফুল, খুব সুন্দর। আমি সত্যি এই সব দৃশ্য উপভোগ করছি। সত্যি সুন্দর স্থাপত্য। 6,19,000 বর্গফুটের এই ভবন 8 তলা স্তরে বিস্তৃত। কেন্দ্রটিতে একটি 1000 আসনের অডিটোরিয়ামও রয়েছে। 2012 সালের মে মাসে সকলের জন্য উন্মুক্ত করা হয় হায়দার আলিয়েভ সেন্টার। স্থাপত্য শিল্পের অনন্য এক নিদর্শন এই হায়দার আলিয়েভ সেন্টার। ইরাকি এক নারী আর্কিটেক্টের তৈরি এই সেন্টারটি বাকুর অন্যতম আকর্ষণ। মুসলিম দেশ হওয়া সত্ত্বেও শিল্পকলা, স্থাপত্য শিল্প, জ্ঞান বিজ্ঞানে বাকু অনেক এগিয়ে। তাই তো সারা পৃথিবী থেকে আজারবাইজানের পর্যটকরা আসেন এই শিল্প দেখতে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, বাকু, আজারবাইজান। থিয়েটার আর্টিস্ট অ্যাসোসিয়েশন অব ঢাকার প্রথম সাধারণ সভা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় আজাদ আবুল কালামকে প্রেসিডেন্ট, আইরিন পারভিন লোপা ভাইস প্রেসিডেন্ট, সাইফ সুমনকে সেক্রেটারি জেনারেল করে 13 সদস্যের এক্সিকিউটিভ কমিটি ঘোষণা করা হয়েছে। অ্যাসোসিয়েশনের 170 জন সদস্যের মধ্যে 80 জন সদস্য উপস্থিত থেকে তাদের মতামত প্রদান করেন। নির্বাচিত কমিটিটি 2026 সালের ডিসেম্বর পর্যন্ত কাজ করবে। থিয়েটার আর্টিস্ট অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য হল ঢাকা মহানগরীর থিয়েটার চর্চায় মঞ্চে এবং মঞ্চের নেপথ্যে যুক্ত নাট্যশিল্পীদের অধিকার, স্বার্থ, দাবি, কল্যাণ, পারস্পরিক সম্পর্ক সম্প্রসারণে প্রতিনিধিত্বকারী একটি সংগঠন। এক সময় গ্রাম বাংলার মানুষের দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনার চিত্র ফুটে আসতো যাত্রাপালায়। ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে মিশে থাকা সেই যাত্রাপালা বিলুপ্তির পথে। দুর্গাপূজা এবং শীতকাল ভরা মৌসুম হলেও চিরচেনা সেই যাত্রাপালা এখন আর চোখে পড়ে না। এ সংস্কৃতিকে টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা চান শিল্পীরা। বাংলার লোকসংস্কৃতির মাধ্যমগুলোর অন্যতম যাত্রাপালা। প্রাচীনকাল থেকে গ্রামীণ জনসাধারণের চিত্ত বিনোদনের পাশাপাশি লোকজীবনের সৃজন ও মনোচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ শিল্প। তবে অঘোষিত নিষেধাজ্ঞা, পৃষ্ঠপোষকতার অভাবসহ নানা কারণে যাত্রাপালা এখন গভীর অস্তিত্ব সংকটে। দেশে যেখানে 300-র বেশি যাত্রা দল ছিল, এখন 30টি দলও নেই। বিশেষ কোনো অনুষ্ঠান ছাড়া এখন আর কেউ খোঁজ রাখে না যাত্রা শিল্পীদের। উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়া শিল্পীদের দিন কাটছে অভাব অনটনে। এখন তো আর এই যাত্রাটা তো মানুষের কাছে এইভাবে এখন আর গ্রহণযোগ্য নেই। মানুষ এটাকে আসলে আস্তে 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 দূরে সরিয়ে দিয়েছে। সরকারের কাছে আমি আকুল আবেদন জানাই, আমাদেরকে যেন সরকার সহযোগিতা করে। তবে বাঙালি চিরায়ত এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সরকারের কাছে সহযোগিতা চান শিল্পীরা। আমার জীবনটা কাটিয়ে দিয়েছি শুধু এই যাত্রা অভিনয়, মঞ্চ অভিনয়ের মধ্য থেকে, কিন্তু এর থেকে খুব বেশি কিছু
পাইনি। আমরা যেন যাত্রাপালা করে আমরা আমাদের জীবিকাকে নির্বাহ করতে পারি বা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, রাষ্ট্রের কাছে এই আমার আবেদন। যাত্রাপালায় সানাইয়ের সুর, কথার ঝংকার আর কিবোর্ড প্যাডের প্রতিধ্বনিতে আবারও গ্রাম বাংলা মুখরিত হোক, এমনটাই প্রত্যাশা। ডিবিসি নিউজ ডেস্ক। মানবজাতি যা সৃষ্টি করেছে তা সবকিছুই সংস্কৃতি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধানরঞ্জন রায় পোদ্দার। শুক্রবার ময়মনসিংহের টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে ইউরোপিয়ান আর্টস হাউস সিনেমা ডের নবম আসরে তিনি একথা বলেন। দিনব্যাপী এই আয়োজনে সমসাময়িক ইউরোপিয়ান আর্টস হাউস চলচ্চিত্র প্রদর্শনী, বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রিমিয়ার শোর পাশাপাশি সিনেমা নিয়েও আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাজদুপুই, ইউনেস্কোর বাংলাদেশের প্রধান ডক্টর সুজান ভাইস ও বিভাগীয় কমিশনার মোক্তার আহমেদ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পথের পাঁচালীর দুর্গা। 1955 সালে সত্যজিৎ রায়ের সিনেমার সেই চরিত্রে অভিনয় করেন উমা দাশগুপ্ত। সেখান থেকেই তিনি দুর্গা দিদি হিসেবে চিরকালীন জায়গা করে নেন বাংলা সিনেমার দর্শকদের হৃদয়ে। সেই দুর্গা দিদি পৃথিবীকে চিরবিদায় জানিয়েছেন গেল 18 নভেম্বর। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন উমা দাশগুপ্ত। বাংলা চলচ্চিত্রের মোড় ঘুরিয়ে দেয়া উপাখ্যান পথের পাঁচালী। সত্যজিৎ রায়ের হাত ধরে চলচ্চিত্র পায় নতুন ভাষা। সেই সিনেমায় জন্ম হয় চিরকালীন সম্পর্ক, চরিত্র অপু আর দুর্গা। নিটোল গ্রামে সরল, সারাদিন টই টই করে ঘুরে বেড়ানো কিশোরী দুর্গা। সেই দুর্গার ভূমিকায় অভিনয় করেন উমা দাশগুপ্ত। 18 নভেম্বর ভারতের পশ্চিম বাংলার কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কয়েক বছর ধরে ক্যান্সারের সাথে লড়ছিলেন উমা। কয়েকদিন ছিলেন হাসপাতালে। পথের পাঁচালী একটিমাত্র সিনেমা, প্রথমবার ক্যামেরার সামনে। তাতেই চিরকাল এক মায়া তৈরি করেছেন উমা, মানে সবার দুর্গা দিদি। উমা দাশগুপ্তর জন্ম 1940 সালে কলকাতায়। শিক্ষা জীবনের সমাপ্তিও হয় কলকাতার যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক দিয়ে। 1984 থেকে 2000 পর্যন্ত নিয়োজিত ছিলেন শিক্ষকতায়। শৈশব থেকে থিয়েটার করতেন উমা দাশগুপ্ত। যে স্কুলে পড়তেন সেখানকার প্রধান শিক্ষকের সাথে সত্যজিৎ রায়ের ছিল খুব ভালো সম্পর্ক, আর তার হাত ধরেই আবিষ্কার পথের পাঁচালীর দুর্গা। আর তার জীবনাবসানের পরেও তিনি থেকে গেলেন অমর এক শিল্পী হয়ে। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। সংস্কৃতি সংবাদে এই ছিল আজকের আয়োজন। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।